পানি কমায় চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এখনও পানিবন্দী লাখো মানুষ। হবিগঞ্জে প্লাবিত 25 গ্রাম, সাতক্ষীরায় জলাবদ্ধতা। পিরোজপুরের 3টি নদীতে ভাঙন অব্যাহত। বাস্তুহারা হাজারো মানুষ, বিলীন শত শত একর ফসলি জমি। এবং ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 8 মাস ধরে বন্ধ অপারেশন। জনবল ও যন্ত্রপাতির সংকটে বেহাল স্বাস্থ্যসেবা। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। পানি কমায় চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ভেঙে গেছে সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে ধানের বীজতলা ও সবজির ক্ষেত। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন বন্যার্তরা। তবে এখনও পানিবন্দী লাখো মানুষ। বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে কক্সবাজারের সদর, রামু, ঈদগাহ, উখিয়া ও টেকনাফে। তবে পেকুয়া ও মাতামোহরের নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী অনেকেই। রাঙামাটির সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাঘাইছড়ি ও বিলাইছড়ির কিছু নিম্নাঞ্চল এখনও পানির নিচে। একই চিত্র খাগড়াছড়ির দীঘিনালারও। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয় 25 গ্রাম। ধীরে ধীরে পানি নামতে শুরু করায় ক্ষতি নিয়ে ভাবছেন স্থানীয়রা। ব্যাপক ক্ষতি হয়েছে আউশ ধান, শাকসবজি ও মাছের ঘেরের। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত সাতক্ষীরা। পৌরসভা সহ 7টি উপজেলার বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ। ভোগান্তিতে দিন পার করছে মানুষ। ধানের জমি নষ্ট, আর রাস্তাঘাট বড় বড় বাঙ্গাল হয়েছে। এখন তো চলাফেরা আমরা কষ্ট করে তোমার ঠিকঠাক না করা হয়েছে। হয়ে গেছে টিন টুন কোনো কাজে লাগাইবার ব্যবস্থা নেই। ভাগসাগর করতে হয় না, খাবারও কোনো সুবিধা না হয়। আমরা আপনারও সিরাডে যাবে খাই। বন্যার পানি একদিন নেমে যায়, কিন্তু রেখে যায় ক্ষত, যা শুকাতে কখনো লেগে যায় বছরের পর বছর। কোথাও মাটির সাথে মিশে গেছে ঘর, থেমে গেছে সংসারের চাকা। একজন মা দাঁড়িয়ে আছেন ভিটে মাটির সামনে, সব কিছু আবার আগের মতো ফিরে পাওয়ার আশায়। চট্টগ্রামের সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে বন্যা দুর্গত এলাকার ধ্বংসস্তূপে আজ ছড়িয়ে ছিটিয়ে আছে এমনই অসংখ্য গল্প। এই ভাঙা মাটির স্তূপটাই এক সময় ছিল নীলুর সংসার। এখানেই ছিল তার স্বপ্ন, সন্তানের হাসি, জীবনের সবটুকু সঞ্চয়। কিন্তু পাহাড়ি ঢল আর বন্যার স্রোত কয়েক মুহূর্তে কেড়ে নিয়েছে বহু বছরের সেই সংগ্রামের ফসল। এখন প্রতিদিন সকালে নীলু ভাঙা ভিটার পাশে এসে বসেন, দূরের পথের দিকে তাকিয়ে থাকেন নির্বাক চোখে। যদি কেউ আসে, যদি কেউ এসে বলে আপনার ঘর আবার হবে। কিন্তু প্রতীক্ষা দীর্ঘ হয়, পথ ফোরায়, মানুষ ফেরে, সহায়তা আর পৌঁছায় না। 4 মেয়েকে নিয়ে আজ খোলা আকাশের নিচেই তার জীবন। সংসারের সেই সম্বলটুকুও নেই। ধসে পড়া ঘরের পাশে দাঁড়িয়ে শুধু একটি প্রশ্নই তাকে তাড়া করে, আজ রাতে সন্তানদের নিয়ে কোথায় আশ্রয় নেবেন। আমার ঘর ভেঙে গেছে, আমি খুব কষ্ট পাইছি। আমার তো ছোট বাচ্চা টাচ্চা আছে। কেন কি করবেন এখন? ঘর বাড়ি ফেলে কোথায় চলে যাবো? আশ্রয়কেন্দ্রতে আমাদের এখানে যেটা আশ্রয়কেন্দ্র আছে, এখানেও তো পাহাড় ধসে পড়ছে। কেউচিয়া অলিগলি ঘুরলেই চোখে পড়ে একই গল্প। কোথাও ভিটে নেই, কোথাও দেয়াল নেই, কোথাও শুধু টিনের ভাঙা টুকরো আর কাদায় চাপা পড়ে আছে মানুষের স্বপ্ন। 2-3 লাখ টাকা ব্যয়ে গড়া একটি ঘর হয়তো কয়েক ঘন্টার বন্যায় হারিয়ে গেছে, কিন্তু সেই ঘর ফিরিয়ে আনতে লাগবে হয়তো বহু বছরের সংগ্রাম। জুহুর করে গাছ হয়ে যায়, গাছের ফোঁয়ারা দিয়ে না 5-6 গোড়া লই আগে। এই পানির কারণে আমার বাড়িঘর পড়ে গেছে, আর এখন খুব হস্টন দিলে আছে। আর ফারি ফুরে গিয়া মুড়ি থুরি গিয়া সুরে তুরে আছে, আর দিলাম না চালা। স্থানীয়দের অভিযোগ, পানি নেমে গেলেও এখনো তারা পাননি কাঙ্ক্ষিত আর্থিক সহায়তা। এই যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণ করতে আমাদের জন্য খুবই কষ্টকর। অথচ অনেক আসছে, কিন্তু আমাদের এইখানে নেই। একটি ঘর হারানো মানে শুধু ইট, বাঁশ আর টিন হারানো নয়, হারিয়ে ফেলা একটি পরিবারের নিরাপত্তা, সম্মান আর আগামী দিনের স্বপ্ন। তাই এমন বন্যা দুর্গতদের অপেক্ষা একটি সহানুভূতির হাত আর
পুনর্গঠনের আশ্বাসের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। হবিগঞ্জে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সনি আহমেদ চৌধুরী। সনি, বন্যার পানি তো নামছে, তো ঘরবাড়িতে ফিরতে শুরু করা মানুষের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করছে? এছাড়া ফসল ও মাছের ক্ষয়ক্ষতির পরিমাণ কি নিরূপণ করা সম্ভব হয়েছে কিনা? একই সাথে জানাবেন পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তা করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে হবিগঞ্জের প্রায় 25টি গ্রামে বন্যার পানিতে প্লাবিত হয়। এরপর বন্যার্ত মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে ছুটে যান। তারপর হবিগঞ্জের যে বন্যার দুর্ভোগ সেটা কিন্তু শুরু হয়। কিন্তু গত কয়েকদিন ধরে হবিগঞ্জে ভারী কোনো বৃষ্টিপাত না হওয়ায় বন্যার পানি নামতে শুরু করেছে। এর ফলে কিন্তু বন্যার যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু সামনে ফুটে উঠছে। বিশেষ করে বিভিন্ন মাটির ঘর ছিল সেগুলো কিন্তু একেবারেই দেয়াল দশে একেবারেই মাটির সাথে মিশে গেছে। পাশাপাশি হবিগঞ্জে প্রায় 1285 হেক্টর আউশ ধানের ক্ষেত সেটি কিন্তু নষ্ট হয়েছে। পাশাপাশি আমন ধানের বীজতলা, ফল বাগান বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। কৃষি বিভাগ বলছে যে হবিগঞ্জের যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি কিন্তু প্রায় 20 কোটি টাকার উপরে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম মৎস্য বিভাগের সঙ্গে, তারা যেমনটি বলছেন হবিগঞ্জে প্রায় 1000-এরও অধিক পুকুর এবং মৎস্য খামার পানিতে তলিয়ে গেছে। এর ফলে শুধু মৎস্য বিভাগেই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50 কোটি টাকারও উপরে। জেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা ইতিমধ্যে প্রাথমিক যে তালিকা করেছেন সেখানে তারা 6445টি পরিবারের তালিকা তারা সংগ্রহ করেছেন। পাশাপাশি সময় যত যাচ্ছে সেই তালিকা কিন্তু বাড়ছে। প্রশাসন বলছে যে দ্রুত সময়ের মধ্যে তারা মন্ত্রণালয়ে সেই তালিকা প্রেরণ করবে, এরপর পুনর্বাসনের কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আমার কাছে বন্যা পরবর্তী পরিস্থিতির সবশেষ। ধন্যবাদ সনি। ঢল আর বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়েছে। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, আবারও ঊর্ধ্বমুখী তিস্তার পানি, তো নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কিনা, পাশাপাশি প্লাবনের আশঙ্কায় স্থানীয়দের প্রস্তুতি, একই সাথে জানাবেন যে এই যে কয়েকদিনে পানি ওঠানামা করছে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, বিস্তারিত তথ্য। ক্ষতি দিয়ে যদি বলি যে এবারের বন্যা কিন্তু ৪র্থ ধাপে বন্যাটি শুরু হয়েছে। গতকালকেই রাতে যেটি 15 সেন্টিমিটার ওপরে কিন্তু তিস্তার পানি উঠেছিল। এই তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপরে ওঠার পর রাতে কিন্তু নির্ঘুম রাত কাটিয়েছে এই তিস্তাপাড়ের মানুষরা। যদিও নিম্ন অঞ্চলে সকাল থেকে পানিগুলো প্রবেশ করা শুরু করেছে, এই পানি প্রবেশ করার কারণে এখন পর্যন্ত অনেক বাড়িঘর কিন্তু ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি যে এই পানি বৃদ্ধি হবে কিনা। তারা বলছেন যে এই পানি যেহেতু সকাল হয়ে গেছে পানি কমে যাবে, তবে নিম্ন অঞ্চল কিন্তু এই পানিগুলো প্রবেশ করা যাবে। আমি এখন রয়েছি তিস্তার একদম এসপার বাদে, আদিতমারি এসপার বাদে। আপনি দেখবেন যে পানির যে স্রোত, এই স্রোতেই বলে দিচ্ছে যে তিস্তার পানি যে নিম্ন অঞ্চলে প্রবেশ করছে সেটির কতটা গতি। তবে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তিস্তা তীরবর্তী যারা মানুষ আছে তারা বলছে যে ভারতীয় যে সিকিম রয়েছে, অর্থাৎ তিস্তার যে উৎপত্তি স্থল, সেখানে কিন্তু এই পানির চাপে কিন্তু তিস্তার পানি ভরাট হয়ে যাচ্ছে, যে কারণে এই অঞ্চলে কিন্তু নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হবে এবং পাশাপাশি যে বাড়িঘর আছে সেসব কিন্তু তলিয়ে যাওয়ার সংখ্যা রয়েছে। আমরা গত কয়েকদিন থেকে কিন্তু একটা জিনিস দেখেছি, এই যে পানি ওঠানামার করার কারণে কিন্তু যে হচ্ছে এই তিস্তা তীরবর্তী মানুষরা যে পানিবন্দী হচ্ছে এবং পানি শেষে যে পাশাপাশি বাম তীর এবং ডান তীরে যে ভাঙন সৃষ্টি হয়েছে, এই কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি পানি বেশি হলে যে এই যে ফসলি ক্ষেতের ক্ষতি হচ্ছে, এই নতুন করে যে ফসল তারা চাষাবাদ করছেন, এই চাষাবাদের কারণে যে ক্ষতি হচ্ছে সেটি কিন্তু বলা যায় যে এই অঞ্চলের কতটা ক্ষতি হচ্ছে। তারা যেটি বলছেন যে তিস্তা বাম তীর এবং ডান তীরে যদি বাঁধ নির্মাণ হয় তাহলে কিন্তু এই অঞ্চলের কোনো ক্ষতি থাকবে না এবং তারা কিন্তু অনেক কিছুই উঠে দাঁড়াতে পারবে। এবং আমরা বলছি যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি এবং জেলা প্রশাসনের কথা বলেছি, তারা ত্রাণের বিষয়ে যেটি বলেছেন যে ইতিমধ্যে তারা ত্রাণ বিতরণ শুরু করেছে, ধীরে ধীরে তালিকা করে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করবে। তো এই ছিল সাথে আমার কাছে সর্বশেষ এখান থেকে।
ধন্যবাদ শিপন। নদী ভাঙনের থাবায় বদলে যাচ্ছে দক্ষিণের জেলা পিরোজপুরের মানচিত্র। প্রতি বছর কচা, বলেশ্বর, কালীগঙ্গা ও সন্ধ্যা নদীর ভাঙনে বাস্তুহারা হচ্ছেন হাজারো মানুষ। শত শত একর জমি নদী গর্ভে বিলীন হওয়ায় ছোট হয়ে আসছে পিরোজপুর। ৮০ বছরের বেগম বিবি এই বর্ষায় আশ্রয়ের শেষ স্থানটুকু টিকে থাকবে কিনা সেই চিন্তাতেই বিভোর। প্রতিদিন তাই নদী পাড়ে মাপতে আসেন বসত ভিটার কতটুকু মাটি গিলে খেল কচা নদী। শুধু বেগম বিবি নয়, পিরোজপুর সদর, কাউখালী, নেছারাবাদ, মঠবাড়িয়া ও ইন্দুরকানী উপজেলার কয়েক হাজার পরিবারের বাস্তবতা এটি। বছরের পর বছর ধরে কচা, সন্ধ্যা, কালীগঙ্গা ও বলেশ্বর নদীর অব্যাহত ভাঙন নিঃস্ব করেছে হাজারো মানুষকে। এবার বর্ষাতেও তীব্র রূপ নিয়েছে ভাঙন। প্রতিদিন বিলীন হচ্ছে বসত ভিটা, সড়ক ও আবাদি জমি। সর্বস্ব হারিয়ে বাসিন্দাদের আশ্রয় হচ্ছে খোলা আকাশের নিচে। পানিতে ভরিয়ে গেলে মগু গলার সমান পানি যায়, এজন্য ওরা খাওয়া নাই, ঘুম নাই। গ্যারেজের মেশিং এর কারণে এই যে বালু কাটে, এই কারণে নদীতে বড় হইতেছে। আর বড় হওয়ার কারণে আমাদের বসতি অনেক ভিটায় চলে গেছে, এখানে থাকতে পারে না। বালু কাটার জন্য নদী পার ভাঙ্গে আমরা নদী বিলীনে চলে যেতেছি। এই অভিশাপ থেকে মুক্তি পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের বাসিন্দাদের। সবাই ঝুঁকির ভিতরে আছে, আমরা যারা নদীর পাড়ে। এজন্য সরকারের উদ্যোগের জন্য অনেক কিছু করা হয়েছে, কিন্তু মানববন্ধন করা হয়েছে, তাতেও কিছু আসে যায় না। এই মসজিদটা আরো অনেক সামনে ছিল, ওখান থেকে টানতে এই পর্যন্ত আনা হয়েছে, কিন্তু এখন নদীর নিকট একদম সন্নিকটে চলে গেছে। এরপরে আর ওই পাশে নেওয়ার মতন জায়গাও নাই। মজবুত বাঁধ দেওয়া হলে হয়তোবা এরকম ভাঙনটা থামতে পারে। জেলায় ৩৩৩ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ রয়েছে। যেসব স্থান অরক্ষিত সেখানেও বাঁধ নির্মাণের পরিকল্পনা আছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ৬টি পোল্ডার আওতায় প্রায় ৩৩৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। কিছু কিছু জায়গায় অরক্ষিত অবস্থা আছে। যদি ভাঙন পরিলক্ষিত হয় আমাদের জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়ন করে থাকি। সন্ধ্যা, বলেশ্বর, কচা নদীর ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডি আগামী ৩-৪ মাসে সম্পন্ন হবে। সম্পন্ন হলে আমরা প্রস্তাবিত বিভিন্ন জায়গায় যেগুলোতে ভাঙন পরিলক্ষিত হবে টেকসই বেড়িবাঁধ করার জন্য আমরা ডিপিপি দাখিল করব। তবে কেবল আশ্বাসে সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা, চাইছেন দ্রুত প্রকল্পের বাস্তবায়ন। ডিবিসি নিউজ ডেস্ক। নদী ভাঙন নিয়ে আরো জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুবুল আলম। মাহবুবুল, এবার বর্ষায় কতগুলো স্থাপনা জমি বিলীন হয়েছে আর কতগুলো স্থাপনা ঝুঁকিতে রয়েছে তা তো জানাবেনই। একই সাথে প্রতি বর্ষায় তো আসলে ভাঙন হয়, ঘরবাড়ি হারায়, এছাড়া ফসলি জমি তলিয়ে যায়। তারপর আসলে কি ধরনের পদক্ষেপ নিলে যে এই সমস্যা থেকে উঠে আসতে পারে, কি বলছেন প্রশাসন, জানাবেন। জি সাথী, আপনি যেমনটি বলছিলেন, পিরোজপুর একটি নদীবেষ্টিত জেলা এবং এই জেলার অভ্যন্তরে এবং বাহিরে কিন্তু অনেকগুলো শাখা নদী রয়েছে। কিন্তু এর ভিতরে উল্লেখযোগ্য হলো বলেশ্বর নদী, কচা নদী এবং সুরমা এবং কালীগঙ্গা নদী। এই নদীগুলো থাকার কারণে একদিকে যেমন এই জেলার ভিতরে কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিছুটা বিঘ্ন ঘটছে, পাশাপাশি কিন্তু এই নদীর পাড়ের যে কয়েক হাজার মানুষ যারা রয়েছে, যারা বসবাস করে, তারা কিন্তু প্রতি বছর কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু তারা সেখানে বসবাস করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পিরোজপুর সদর উপজেলার হুলাহাট নদীবন্দরের কাছে চরলখাকাটি নামক একটি গ্রামে। এই চরলখাকাটি নামক যে গ্রামটি রয়েছে, এখানে কয়েক হাজার মানুষ বসবাস করে এবং এই যে পাড়ে আমি দাঁড়িয়ে রয়েছি, এই পাড়ে কিন্তু প্রতি বছর কিন্তু ভাঙনের কারণে কিন্তু একটু একটু করে কিন্তু এখানে তাদের যে জমি রয়েছে, সেই জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এখানে যারা বসবাস করে তারা মারাত্মক চিন্তাযুক্ত অবস্থায় কিন্তু এখানে বসবাস করতে হয়েছে। আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, এই স্থানটিতে রয়েছে একটি স্কুল। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, চরলখাকাটি প্রাথমিক বিদ্যালয়, এবং এই বিদ্যালয়টি কিন্তু এখন যে স্থানে রয়েছে, এই স্থানে কিন্তু বিদ্যালয়ের কাছাকাছি কিন্তু নদী কিছুটা চলে এসেছে। তবে এই বিদ্যালয়টি 1972 সালে এখানে স্থাপন করা হয়। সেই সময় কিন্তু নদীটা কারণে এখানে কিন্তু শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের সংকট তৈরি হয়নি। তবে এখন যে অবস্থা, এখানে কিন্তু নদীটা ভবনটি দেখতে পাচ্ছি, ঘেঁষাই কিন্তু নদী চলে এসেছে। হয়তো দেখা যায় যে এই বর্ষা মৌসুমের বলা যায় যে এই ভবনটি কিন্তু ভেঙে যাওয়ার একটা ঝুঁকি রয়েছে, যে এবং এই স্কুলে পড়াশোনা করে তাদেরও কিন্তু এক ধরনের তারা ঝুঁকির মধ্যেই কিন্তু এখানে কিন্তু পড়াশোনা করে। এছাড়াও কিন্তু এই
আশের যে উপজেলাগুলো রয়েছে প্রতিটা উপজেলায় যে নদী পাড়ের যারা মানুষ যারা কিন্তু মারাত্মক ভোগান্তিতে রয়েছে। তবে আমি এখানে যারা নদীর পাড়ের যে মানুষ যারা বসবাস করে তাদের সাথে কথা বলেছি, তারা এই নদী ভাঙনের একমাত্র দায়ী করছে কিন্তু এখানে যারা বালু উত্তোলন করে ড্রেজার দিয়ে তাদেরকে। প্রতিদিন কিন্তু এখানে কয়েকটি ড্রেজার দিয়ে কিন্তু বালু উত্তোলন করা হয়, যার কারণে কিন্তু তারা তাদেরকে কিছু বলতেও পারে না, যার কারণে কিন্তু তাদের এক ধরনের ভোগান্তির ভিতরে থাকতে হয়। তবে তাদের দাবি হলো যে এখানে স্থায়ীভাবে যদি বেড়িবাঁধ নির্মাণ করা হয় বা ব্লক ফেলিয়ে যদি কোনো ধরনের পানির স্রোতের যদি বাধা স্থাপন করা হয়, তাহলে কিন্তু এখানে কিন্তু এই নদীটা এভাবে ভাঙন হবে না। আর নদী ভাঙন না হলে কিন্তু এখানে যে পাশের যে মানুষগুলো যারা বসবাস করে তাদের কিন্তু এক ধরনের তারা দুশ্চিন্তা মুক্ত অবস্থায় জীবনযাপন করতে পারবেন। জি, পিরোজপুর জেলা থেকে নদী ভাঙন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাহবুব। গোপালগঞ্জ পৌরসভার অধিকাংশ সড়ক বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। গর্তে ভরা রাস্তা আর ভাঙাচোরা অবকাঠামোর কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক। কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বোঝার নেই কোনো উপায়। এমন বিড়ম্বনা নিয়ে গোপালগঞ্জ পৌরসভার হাজারো বাসিন্দার যাতায়াত। আগে ভ্যানটা রাখিয়ে নিজে পা দিয়ে দেখলাম যে যাওয়া যাবে কি না। এই রাস্তা তো সবই ভাঙ্গা, আমার জাতি আগের দিনকে কষ্ট হয়েছে অনেক। রাস্তা তো সব জায়গায় ভাঙ্গা চূড়া রাস্তা, গাড়ি চালাতে পারি না, কষ্ট হয়ে যায়। এ চাকা বিয়ে হয়, ও চাকা বিয়ে হয়, আর ওই গ্যারেজে যে 60,000 টাকা দিতে হবে টাকা। শহরের 10 নম্বর ওয়ার্ডের ঘুল্লিবাড়ি সড়কসহ বটতলা, পোস্ট অফিস মোড়, কাঁচাবাজার খেয়াঘাট, লঞ্চঘাট, ইসলামপাড়া ও মিয়াবাড়ি সহ অন্তত 20 থেকে 25টি সড়কের একই চিত্র। পৌরসভার 15টি ওয়ার্ডের প্রায় 60 থেকে 70% সড়ক চলাচলের অনুপযোগী। নিয়মিত পৌরকর পরিশোধ করলেও বছরের পর বছর সড়ক সংস্কার না হওয়ায় বাড়ছে ক্ষোভ। আগে তো ট্যাক্স ভালোভাবে নিচ্ছে, পৌরসভায় যা যা সব কিছু ভালোভাবে নিচ্ছে, তারা তো কমতি নেয় না। এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই, যার কারণে এই রাস্তা সংস্কার করার পরে কিছুদিনের মধ্যে আবার নষ্ট হয়ে যায়। এই রাস্তাতে কদা পানি হাঁটা চলা অনেক অসুবিধা, অটো রিক্সা বাদি পড়ে যায়, নিজেরাও পড়ে যায়। তার মাঠ ছিঁড়ে যদি পড়ে তাহলে বাচ্চাদের দুর্ঘটনা ঘটতে পারে অতি সত্বর, যদি রাস্তার মেরামত না হয়। ক্ষতিগ্রস্ত সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন পৌরসভার প্রশাসক। বর্তমান অর্থ বছরে এই পৌরসভার যতগুলো রাস্তা রয়েছে যাতায়াত অনুপযোগী সবগুলোকেই আমরা অন্তর্ভুক্ত করেছি এবং আশা করছি অচিরেই এই রাস্তার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করতে পারবো। দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত টেকসই সড়ক সংস্কার ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার বাস্তবায়নই এখন পৌরবাসীর একমাত্র প্রত্যাশা। ডিবিসি নিউজ ডেস্ক। প্রাথমিকের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে স্কুল ফিডিং কর্মসূচি চালু করে সরকার। তবে নাটোরের গুরুদাসপুরে সেই খাবার খেয়ে এখন স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। অভিযোগ, সরবরাহকৃত খাবার নিম্নমানের, কখনো কখনো দেয়া হয় বাসি পচা খাবারও। আছে অনিয়মের আরও নানা অভিযোগ। প্রথম আমাদের একদিন অনেকগুলো ডিম নষ্ট বের হয়েছিল, প্রায় 50টার মতো। রুটির মান মাঝে মধ্যে খারাপ বের হয়, বাসি গন্ধ টন্ধ পাওয়া যায়। বিভিন্ন সময় খারাপ পাউরুটি দেওয়া হয়। ডিম খেয়ে কয়েকজন অসুস্থ হয়েছে। সরকারের স্কুল ফিডিং প্রকল্পের খাদ্যের মান নিয়ে এত সব অভিযোগ শিক্ষক ও শিক্ষার্থীদের। ডিবিসির অনুসন্ধানে উঠে এসেছে অনিয়মের আরও নানা তথ্য। কখনো পচা ডিম, কখনো দুর্গন্ধযুক্ত রুটি সরবরাহ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। চাহিদার চেয়ে কম খাবার সরবরাহ করা হচ্ছে মাঝে মধ্যেই। এখানেই শেষ নয়, 60 গ্রাম ডিম সরবরাহের কথা থাকলেও দেওয়া হচ্ছে কম ওজনের ডিম। মৌসুমি ফলের জায়গায় শিশুদের ভাগে জুটছে কেবল কলা, তাও মানহীন। আমাদের স্কুলে প্রায় পচা ডিম, কলা দেওয়া হয়, আমরা সেগুলো খেতে পারি না। একসাথে ধরেন তাও 70টি ডিম পচা বাড়াইছিল। আমাদের একটাই দাবি, আমাদের ভালো ডিম পাউরুটি দিতে হবে। নিম্নমানের এসব খাবার খেয়ে পেট ব্যথা, বদহজম সহ নানা শারীরিক জটিলতা তৈরি হচ্ছে শিশুদের। অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হওয়ার নজিরও আছে। দেখি তো বাচ্চারা রুটি খায় না, রুটি হলো আপনার ফালাই দেয়। 5-7 জনের এরকম অসুস্থতা জানি। নাটোরের গুরুদাসপুর উপজেলার 90টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয় স্কুল ফিডিং প্রকল্প। শুরুতে ইতিবাচক সাড়া মিললেও এখন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান গকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। যদিও প্রতিষ্ঠানটির দাবি নিয়ম মেনেই খাবার সরবরাহ করা হচ্ছে।
আমরা ডিমটা চেষ্টা করি 60 গ্রামের উপরেই কাঁচা দেওয়ার জন্য। অনেক স্যারেরা বলে যে কলাটা ছোট, 250 গ্রাম 20 গ্রাম তো একমাপ হবে না, কিন্তু আমার নিয়ম তো 100 গ্রাম, আমি তো 100 গ্রাম ওজন বেশি দিচ্ছি। খাবারের মান নিয়ে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে প্রশাসন বলছে সরবরাহকারী প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। আমরা বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছি, বিদ্যুৎ বিভ্রাটের সময় হলো কিছু রুটে হিট কম ছিল, এই মেসেজটা আমরা পেয়েছিলাম এবং তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিয়েছি। মাঝে মধ্যে 2-1টা ডিমের মধ্যে হয়তো ময়লা পাওয়া গিয়েছে, তো তাদেরকে সতর্ক করা হয়েছে যেন ডিমগুলো পরিষ্কার থাকে। তারা আমাকে আশ্বস্ত করেছে শিশুদের পুষ্টি নিশ্চিতে যে প্রকল্প তা যেন ঝুঁকির কারণ না হয়। প্রশাসনকে সঠিক তদারকির তাগিদ স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার নেই কোনো স্থায়ী সড়ক। অন্যের জমির উপর দিয়ে স্কুলে যাতায়াত করে শিক্ষার্থীরা। মালিকানা দ্বন্দ্বে অস্থায়ী সড়কটিতে দেয়াল দেওয়ার কারণে বাড়ছে ভোগান্তি। এতে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র 65 জন। 2015 সালে স্থাপিত আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরুর দিকে শিক্ষার্থী শতাধিক থাকলেও দিনে দিনে কমছে সেই সংখ্যা। বিদ্যালয়টির নিজস্ব ভবন থাকলেও নেই স্থায়ী সড়ক। অন্যের জমির ওপর দিয়ে ক্লাসে যেতে হয় শিক্ষার্থীদের। আমাদের স্কুলে যেতে খুব সমস্যা হচ্ছে। স্কুলের রাস্তায় ইট দেওয়ার কারণে আমাদের ওই দোকানের পাশ দিয়ে ঘুরে আসতে হয় এবং বৃষ্টি হলে খুব কাদা হয়, অমিন দিয়ে কিছু কিছু মানুষ যেতে পারে না। আগে আমরা সুরক্ষিতভাবে আসতে পারতাম, এখন ইট দেওয়ার কারণে আমাদের আসতে অসুবিধা হয়। বর্তমানে জমির মালিকানা দ্বন্দ্বে অস্থায়ী সড়কে ইটের দেয়াল তুলছেন একজন। এতে ভোগান্তিতে শিক্ষার্থীরা। মাপজোপ করে এখানে রাস্তা করা হয়েছিল, সেই রাস্তার দিকে সবাই চাষিরা আমরা যাতায়াত করি। এর মধ্যে হঠাৎ ঈদের এই রাস্তা অনেক সময় হবে বলে কিন্তু হয় না। এই রাস্তাটা অন্য লোক দখল করে রেখে ইট দিয়েছে, কিন্তু আমরা আর ওই বাসাতে যেতে পারি না। রাস্তাটা তো এখন আমাদের সবার জনগণের রাস্তা, সবার জন্য, কিন্তু উনিরা জোর করে রাস্তা দেবেন না, তাই জন্য ওনাকে ঘিরে রেখেছে, হাঁটতে দেবে না। তাই মালিকানা দাবি করা ব্যক্তি জাবুর আলী বলছেন, জমি বুঝে নিতেই তোলা হয়েছে দেয়ালে, তবে পাশ দিয়ে একটি বিকল্প পথ তৈরি করা হয়েছে। আমি 5টা লেবার নিয়ে যাই, এক গাড়ি একটা রাবিশ কিনে যাই, 5,000 টাকা দিই, বুঝলেন? কিনে যাই আমি রাস্তাটা করে দিয়েছি। শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যেহেতু স্কুল বন্ধ ছিল, ফোনের মাধ্যমে জানার পরে আমার যে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়, উনি আমাকে প্রথমে জানানোর পরে আমি বলছি, স্যার আমি বিষয়টা শুনেছি। তো স্যার বললেন যে ঠিক আছে, রবিবারে অফিস খুলে আপনি অফিসে আসেন। আমি স্যারের পরামর্শে স্যারকে জানাই। আপনার প্রশ্নের জন্য আমি খুব সংক্ষেপে বলি, সেটি হচ্ছে যে এটা অফিসিয়ালি আমাকে আজকে রিপোর্ট করা হয়েছে। আমাদের প্রত্যেকটা শিশু স্কুলে আসবে, সেটা যে কোনো প্রকারেই হোক আমরা নিয়ে আসবো, এটা হচ্ছে আমার প্রথম কথা। আর প্রয়োজনে সেখানে ওই মূল রাস্তা বাদ দিয়ে আমরা সাইড রাস্তা করে নিতে পারি এবং নেওয়ার সম্ভাবনা আছে। আমরা বিশ্বাস করি যে এটা লোকালি যদি তারা ব্লক দেয়, আমরা সাইডে একটা রাস্তা করে আমাদের স্কুলের বাচ্চাদের শিক্ষা জীবনকে আমরা পরিচালিত করবো। শিক্ষা জীবন কোনোভাবে ব্যাহত হতে দেওয়া হবে না। এখনই স্থায়ী রাস্তা তৈরি করা না গেলে বিদ্যালয়টি শিক্ষার্থী শূন্য হওয়ার আশঙ্কা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। যশোরের শার্শায় চাকরির প্রভাব খাটিয়ে বৃদ্ধার পৈতৃক জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে মিথ্যা অভিযোগ দিয়ে প্রশাসনের সহযোগিতায় ভুক্তভোগীর বাড়ি নির্মাণের কাজও বন্ধ করে দিয়েছে অভিযুক্তরা। প্রতিবাদ করায় মিলেছে হত্যার হুমকি। প্রতিকার পেতে থানায় অভিযোগ দিয়েছেন ওই নারী। যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের বাসিন্দা আনোয়ারা খাতুন পৈতৃক সূত্রে পাওয়া জমির একটি অংশে প্রতিবেশীদের চলাচলের রাস্তা দিয়েছিলেন। অভিযোগ উঠেছে, নতুন করে আরও জমি দখল করে রাস্তা বানানোর উদ্যোগ নিয়েছেন প্রতিবেশীরা। দখলে বাধা দেয়ায় বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেয়া হয় আনোয়ারাকে। এ ঘটনায় শার্শা থানায় ফেরদৌসী খাতুন, আব্দুল্লাহ ও লিটনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। সরকারি দপ্তরে চাকরির সুবাদে প্রশাসনিক যোগাযোগ ব্যবহার করে প্রভাব বিস্তার করছেন ফেরদৌসী অভিযোগ বৃদ্ধার। ফেরদৌসী টিওন অফিসে চাকরি করে, সে ক্ষমতার জোরে গাদ্দারি করে সেই রাস্তাটা করে নিল। আমার ভাই বোন কেউ ছিল না, ওরা সব পালাইছিল ভয়তে যে মারবে বলে। মিথ্যা অভিযোগ দায়ের করে বাড়ি নির্মাণের কাজও বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষমতার জোরে মনে করেন যে তার বাড়ির পাশে আমাদের বাড়ি করতে দেবে না, এর জন্য মনে করেন যে কাজ বন্ধ করে দিয়েছে। নিজস্ব জায়গা আমাদের, আমরা কাজ করতে নেতা গোতারা আসছে, এসে আমাদের কাজ করতে দিচ্ছে না। গাছ জোরে হয়েছে, মস্তান হোসেনদের ঘুষ ঘাসে তো হয়েছে, এতে ঘুষ ঘাসও পড়িয়েছে, মস্তান হোসেনদের ঘুষ ঘাস করেছে, বহুত লোকজন এলে রাস্তা করতে।
আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই 39 রাস্তা উচ্ছেদ করে দেওয়া হোক। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি দুই পক্ষকেই বলেছি যে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর সাথে আলাপ আলোচনা না করে একজন আরেকজনের সাথে যাতে কোনো ধরনের সমস্যার উদ্বেগ না করে তারা এই বিষয়ে একটা আপোষের মীমাংসায় এসেছে। আর ওই রাস্তার বিষয়ে যদি অভিযোগ পাওয়া যায় বা ওটা তাহলে আমরা পরবর্তীতে বিবেচনা করব। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে উপজেলা কার্যালয়ে গেলে কৌশলে সটকে পড়েন ফেরদৌসী খাতুন। ডিবিসি নিউজ ডেস্ক। অপারেশন থিয়েটার আছে যন্ত্রপাতিও, তবে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ না থাকায় হয় না কোনো অপারেশন। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 8 মাস ধরে চলছে এই অচলাবস্থা। শুধু তাই নয়, জনবল ও পরীক্ষাগারের সংকটে গাইনি সেবা সহ নানা সুবিধা থেকে বঞ্চিত উপজেলার বাসিন্দারা। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় 8 মাস ধরে খোলে না হাসপাতালের অপারেশন থিয়েটারের দরজা। সার্জারি বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও শুধু অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞের অভাবে এই অচল অবস্থা। একই চিত্র গাইনি বিভাগেরও। জনবল সংকট ও আধুনিক পরীক্ষাগারের অভাবে মিলছে না প্রয়োজনীয় সেবা। উপজেলার স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভরসা এই হাসপাতালে 41 জন চিকিৎসকের পদ আছে, তবে এখন কর্মরত মাত্র 15 জন। আছে নার্স ও অন্যান্য জনবলের সংকটও। সিজার সমস্ত অপারেশনগুলো এখানে হতো, কিন্তু উনি না এক অজ্ঞানের ডাক্তার না থাকাতে কোনো সব অপারেশনই বন্ধ। সিজার ওরা তো সিজার করাই লাগবে, যখনই শোনে যে অজ্ঞানের ডাক্তার নেই ওটা চলে। প্রতিদিন হাসপাতালটিতে গড়ে 500 রোগী সেবা নিতে এলেও এসব কারণে অধিকাংশ ফেরত যান খালি হাতে। বাধ্য হন বাড়তি অর্থ ব্যয়ে বেসরকারি হাসপাতাল থেকে সেবা নিতে। সিজার করে না, এখন সিজার রোগী আসলে অন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। অপারেশন থিয়েটার আছে কিন্তু অপারেশনটা হয় না, এটা অবশ্যই হওয়ার প্রয়োজন আছে। সরকার একটা সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা তো পাই নাই, বরঞ্চ ওখানে ভাড়া লাগছে, কেবিন ভাড়া লাগছে, ডাক্তারের এক্সট্রা করে টাকা দেওয়া লাগছে। সরকারের কাছে বারবারই অনুরোধ করতেছি যে আমাদের এই হসপিটালে দ্রুত যেন অপারেশন করার ব্যবস্থা সরকার করে দেয়। এখানে তো আলট্রাসাউন্ডের কোনো নাই, তো এখানে পরীক্ষার কোনো মেশিন বা কোনো কিছু তো নাই। তবে সংকট নিরসনে চেষ্টা চলছে। শিগগিরই সমাধানের আশ্বাস দিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। 7 জন আসার পরে আমাদের সেবাটা আগের থেকে এটা ত্বরান্বিত হয়েছে, কিন্তু আরও আমার সংকট আছে। যেমন বিশেষ আমার এখানে আরও 10-11 জন মেডিকেল অফিসার পদ শূন্য আছে। যদি এই পদটা শূন্য পদটা যদি পূরণ করা হয়, সেক্ষেত্রে যে সেবার মানটা আমরা আরও বৃদ্ধি করতে পারবো। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দ্রুত নেওয়া হবে কার্যকর পদক্ষেপ, এমনটাই চাওয়া হরিণাকুণ্ড উপজেলার বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ফরিদপুর সদরে বিলুপ্তপ্রায় গুইসাপের অবাধ বিচরণ। সদরপুর উপজেলা বাজার সংলগ্ন একটি জলাশয়ের তীর জুড়ে বসবাস করছে 2 শতাধিক গুইসাপ। প্রায় 40 কেজির মতো ওজনের গুইসাপগুলো দলবদ্ধ হয়ে ময়লার ভাগাড়, ঝোপঝাড়, বাজার এবং বাড়ির উঠানে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। পশু প্রাণীর মতো সখ্যতা এলাকাবাসীর সঙ্গেও। তাই ক্ষতিকর না হওয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীটি সংরক্ষণের দাবি সংশ্লিষ্টদের। নিরিবিলি ঘুরে বেড়ানোর এই প্রাণীটি কালের বিবর্তনে হারিয়ে যাওয়ার পথে। সরীসৃপ প্রজাতির গুইসাপগুলো যেন নিজেদের অস্তিত্ব রক্ষার জানান দিতেই দেখা যায় লোকালয়ে। ফরিদপুরের সদরপুর উপজেলা বাজারে একটি পরিত্যক্ত খাদে তাই নির্বিঘ্নে গুইসাপ বিচরণ দেখতে পাওয়া যায়। বাজারের কসাইদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট, মরা মুরগি আর ফেলে দেওয়া খাদ্য খেয়েই বেঁচে আছে গুইসাপগুলো। 1 থেকে 1.5 মণ ওজনের বিষমুক্ত এই প্রাণীগুলোর সঙ্গে স্থানীয়দেরও যেন বন্ধুত্ব গড়ে উঠেছে। ঘুরেরা আমাদের বাড়িতে আসে, আমাদের উঠানে আসে, ঘুরেরা আমাদের কিছু বলেও না, আমরাও ঘুরেদের কিছু বলে না। আমাদের বাড়ির উপরে যখন ঘুরেরা আসে আমরা ভয় পাই না, আর আমাদের কামড় কোমর দেয় না। ধান ক্ষেতের ইঁদুর ও পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করার কারণে গুইসাপগুলোকে কৃষকের বন্ধুও বলা হয়। গুইসাপের বিচরণের কারণে থাকতে পারে না বিষাক্ত সাপও। তাই নোংরা আবর্জনার মধ্যে দায়সারাভাবে বেঁচে থাকা বিলুপ্তপ্রায় প্রাণীটি সংরক্ষণের দাবি এলাকাবাসীর। এগুলি তো থাকার দরকার, যেরকম সাপ, কুইচা, বিভিন্ন ধরনের প্রাণী খাইয়ে আছে। বন বিভাগ অথবা অন্য কোনো সেক্টর থেকে যদি এটা সংরক্ষণের ব্যবস্থা করতো তাহলে ভালো হতো। প্রাণী বিষয়ক কর্মকর্তারা বলছেন, শান্ত স্বভাবের প্রাণীটিকে উত্ত্যক্ত না করলে তেমন কোনো ক্ষতি করে না মানুষকে।
আমরা এদেরকে খুব একটা বিরক্ত না করি, তাহলে হচ্ছে এরা মানুষকে খুব একটা এড়িয়ে চলে এবং মানুষ দেখলে এরা আপনার হচ্ছে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। অনেক সময় আত্মরক্ষার স্বার্থে তারা হচ্ছে লেজ দিয়ে আঘাত করতে পারে বা লেজে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া যেতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষা করা এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশবাদীদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলায় এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।